জিওডলার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, জিওডলার্ন চ্যানেলটিতে বহির্জাত প্রক্রিয়া যেমন নদী, বায়ু, হিমবাহ এই সমস্ত প্রক্রিয়ার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ইতিপূর্বে নদী, হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে এবং বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বায়ুর কাজ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় উষ্ণ মরুভূমি অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে। এখানে বায়ু ক্ষয় এবং বহন কার্য দ্রুত সম্পন্ন করে, সে বিষয়ে আমরা পূর্বেই জেনেছি। এখন বায়ু যখন প্রবাহিত হয়, বায়ুর গতিপথে অবস্থিত গাছপালা, ঝোপঝাড়, যদিও গাছপালা ঝোপঝাড়ের পরিমাণ মরুভূমি অঞ্চলে কম থাকে, অথবা কোনো উচ্চভূমি অথবা অন্য কোনো ধরনের বাধা দ্বারা বায়ু বাধা প্রাপ্ত হলে বায়ু বাহিত বালিকণা সমূহ অর্থাৎ বায়ুর সঙ্গে যে সমস্ত কণাগুলো প্রবাহিত হচ্ছে সেই সমস্ত কণাসমূহ, বিশেষ করে বালিকণাসমূহ বাধাপ্রাপ্ত স্থানে সঞ্চিত হতে শুরু করে। তাহলে বায়ু প্রবাহিত হওয়ার পথে কোনো এক জায়গায় যদি বাধা পায়, সেখানে বায়ুর সঙ্গে যে সমস্ত পদার্থগুলি থাকে সেগুলো আস্তে আস্তে সঞ্চিত হয়। বায়ুর এই সঞ্চয় তিনটি পদ্ধতিতে হয়ে থাকে। বলা হচ্ছে অধপাতন পদ্ধতি, উপলেপন পদ্ধতি আর অধিগ্রহণ পদ্ধতি। এখন অধপাতন পদ্ধতিটা কেমন? প্রবল বেগে প্রবাহিত বায়ুর গতিপথে হঠাৎ বায়ুর যে গতিতে প্রবাহিত হচ্ছিল সেই গতিবেগ যদি কমে যায়, তাহলে বায়ুর সঙ্গে যে সমস্ত বালি কণা থাকবে বা অন্যান্য কণা থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে সেখানে সঞ্চিত হতে থাকবে। অর্থাৎ বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল, তার সঙ্গে বালি দ্রুত প্রবাহিত হচ্ছিল। কোথায় যদি বাধা পায়, বালির মধ্যে থাকা নুড়ি কাঁকড় বালি সঞ্চিত হতে থাকবে। এটাকে বলা হচ্ছে অধপাতন পদ্ধতি। উপলেপন পদ্ধতিতে কি বলা হচ্ছে? বায়ু প্রবাহের ফলে লম্ফদান প্রক্রিয়ায়, মানে লাফাতে লাফাতে ও গড়ানে চলন প্রক্রিয়ায় চলমান বালিরাশি কোনো বাধার সম্মুখীন হলেই সেখানে জমে যায়। এই প্রক্রিয়াকে উপলেপন প্রক্রিয়া বলে। গড়াতে যাচ্ছিল অথবা লাফাতে লাফাতে যাচ্ছিল, সামনে বাধা পেয়েছে এবং সেখানে সঞ্চিত হয়ে গেছে, এটা উপলেপন প্রক্রিয়া। আর অধিগ্রহণ প্রক্রিয়া কি বলা হচ্ছে? অসমতল ভূপৃষ্ঠের উপর দিয়ে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে অসমতল ভূপৃষ্ঠে বালিকণা আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলে। তাহলে অধপতন, উপলেপন এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় বালি সঞ্চিত হতে পারে। বিভিন্ন প্রক্রিয়ায় সঞ্চিত বালি বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি। প্রথমেই আমরা বালিয়াড়ি সম্পর্কে জেনে নেব। বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা, ঝোপঝাড় প্রভৃতির বাধায় বায়ুবাহিত বালি সঞ্চিত হয়ে যে স্থায়ী বা চলমান উঁচু দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলে। সংজ্ঞা কি বলা হচ্ছে? বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুর প্রবাহ পথে শিলাস্তূপ, গাছপালা বা ঝোপঝাড় বাধা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে হচ্ছে বায়ুটা ধাক্কা খেলো। যখন বায়ুতে ধাক্কা খেলো তখন সেই বায়ুর মধ্যে থাকা বালিগুলো সেখানে কি হয়ে যাবে? সঞ্চিত হতে থাকবে। সঞ্চিত হতে 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 একটি ঢিবি তৈরি করবে। সেই ঢিবি স্থায়ী সেখানে থাকতে পারে অথবা ক্রমশ সরে সরে যেতে পারে। ওই বালির ঢিবিগুলোকে বলা হবে বালিয়াড়ি। বালিয়াড়ি বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণত দুটি ভাগে বালিয়াড়িকে ভাগ করা হয়। অবস্থান অনুসারে বালিয়াড়ি এবং আকৃতি অনুসারে বালিয়াড়িকে ভাগ করা হচ্ছে। এখানে অবস্থান অনুসারে মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, পরবর্তী বালিয়াড়ি প্রভৃতি ভাগে ভাগ করা হয়েছে। আর আকৃতি অনুসারে বিশিষ্ট বিজ্ঞানী ব্যাকনল্ট বালিয়াড়িকে দুটি ভাগে ভাগ করেছেন, তির্যক বালিয়াড়ি আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। যদিও এক একটি ভাগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন এখানে কয়েকটি ভাগ উল্লেখ করা হয়েছে। তির্যক বালিয়াড়িকে বারখান, আকলে আর রোডস বালিয়াড়ি হিসাবে উল্লেখ করা হয়েছে। অবস্থান অনুসারে বালিয়াড়ির ভাগগুলো আমরা দেখে নেব। প্রথমে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি।
ঝোপঝাড় বা উচ্চভূমি, এখানে আমরা উল্লেখ করেছি ঝোপঝাড় হিসেবে এটা দেখানো হয়েছে বা উচ্চভূমি হিসেবে দেখানো হয়েছে। উচ্চভূমির যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, এখান থেকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে দেখানো হয়েছে, সেই দিকে বালিয়াড়ি গঠিত হলে তাকে মস্তক বালিয়াড়ি বলে। তাহলে এখানে উচ্চভূমিটা আছে, উচ্চভূমির পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, ফলে বায়ু উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হবে, এবং যে দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে যদি সেই বালিটা সঞ্চিত হয়ে বালিয়াড়ি তৈরি করে, তাহলে সেই বালিয়াড়িকে বলা হবে মস্তক বালিয়াড়ি। তাহলে বায়ু যে দিক থেকে প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি। এবারে পুচ্ছ বালিয়াড়ি কি? ঝোপঝাড় বা উচ্চভূমির বিপরীত দিকে, পশ্চিম দিকের বিপরীত হচ্ছে পূর্ব দিক, তাহলে বিপরীত দিকে বা পিছনের দিকে, উচ্চভূমির পিছনের দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে তখন সেই বালিয়াড়িকে বলা হচ্ছে পুচ্ছ বালিয়াড়ি। তাহলে আমরা মস্তক বালিয়াড়ি এবং পুচ্ছ বালিয়াড়ি সম্পর্কে জানলাম। এবারে দেখব পার্শ্ব বালিয়াড়ি। উচ্চভূমি বা ঝোপঝাড়ের দুই পাশে এটি গড়ে ওঠে। এখানে উচ্চভূমি অবস্থান করছে, তার বায়ু প্রবাহের দিকে হচ্ছে কি মস্তক বালিয়াড়ি, পিছনের দিকে আছে পুচ্ছ বালিয়াড়ি, এবং দুই পাশে যদি বালিয়াড়ি গড়ে ওঠে, উচ্চভূমির দুই পাশে যখন বালিয়াড়ি গড়ে উঠছে সেই বালিয়াড়িকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ি কি? ঘূর্ণি বায়ু দ্বারা মস্তক বালিয়াড়ির কিছুটা আগে এই বালিয়াড়ি গড়ে ওঠে। বায়ু প্রবাহিত হচ্ছে, উচ্চভূমিতে ধাক্কা খেলো, একটু উপরের দিকে উঠলো, আবার একটু ঘুরলো, এখানে ঘোরার ফলে কি হবে, মস্তক বালিয়াড়ির কিছুটা আগে আর এক ধরনের বালিয়াড়ি তৈরি হবে। এই বালিয়াড়িকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ি, এটা মস্তক বালিয়াড়িরও আগে এটি গঠিত হবে। পরবর্তী বালিয়াড়ি কাকে বলছে? পার্শ্ব বালিয়াড়ি আমরা দেখেছিলাম উচ্চভূমি বা ঝোপঝাড়ের দুই পাশে গড়ে উঠেছে, সেই পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়িগুলো সৃষ্টি হবে, পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে কি পরবর্তী বালিয়াড়ি। পার্শ্ব বালিয়াড়ির পরে তৈরি হচ্ছে, তাই এই বালিয়াড়িগুলোকে বলা হচ্ছে পরবর্তী বালিয়াড়ি। তাহলে আমরা এই চিত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রকার বালিয়াড়ি দেখতে পাচ্ছি। মস্তক বালিয়াড়ি, যেটা বায়ু প্রবাহের দিকে এই বালিয়াড়ি তৈরি হচ্ছে। মস্তক বালিয়াড়ির কিছুটা আগে তৈরি হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি, এবং মস্তক বালিয়াড়ির পিছনের দিকে অর্থাৎ বিপরীত দিকে, অর্থাৎ যে ঝোপঝাড় বা শিলাখণ্ড আছে তার বিপরীত দিকে বা পিছনের দিকে যে বালিয়াড়ি হবে পুচ্ছ বালিয়াড়ি। আর শিলাখণ্ডের দুই পাশে যদি বালিয়াড়ি গড়ে ওঠে সেগুলোকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি, এবং পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ের দুই পাশে যে বালিয়াড়িগুলো গড়ে উঠছে তাদেরকে বলা হচ্ছে পরবর্তী বালিয়াড়ি। আকৃতি অনুসারে বিখ্যাত বিজ্ঞানী ব্যাগনল বালিয়াড়িকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, এক তির্যক বালিয়াড়ি আর দুই হচ্ছে সিপ বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি কাকে বলে? বলা হচ্ছে যেসব বালিয়াড়ি বায়ুর গতিপথের সঙ্গে কিভাবে থাকবে, আড়াআড়ি ভাবে গড়ে ওঠে। আড়াআড়ি ভাবে যদি গড়ে ওঠে তাহলে সেই বালিয়াড়িকে বলা হচ্ছে তির্যক বালিয়াড়ি। বায়ু যদি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, বালিয়াড়ি গড়ে উঠবে উত্তর দক্ষিণে, মানে তির্যক ভাবে গড়ে উঠবে। তির্যক বালিয়াড়ি তিন প্রকারের ভাগ এখানে উল্লেখ করা হয়েছে, বারখান, আকলে এবং রোডসে বালিয়াড়ি। এছাড়াও আরো উপভাগ এখানে করা যায়, এখানে আমরা সে বিষয়ে আলোচনা করিনি, মূল ভাগগুলো আলোচনা করলাম। প্রথমে আসছে বারখান। বারখান শব্দটি তুর্কি শব্দ বারকেন থেকে এসেছে, যার অর্থ বালির পাহাড়। বায়ু প্রবাহ পথের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িকে বারখান বলে। তাহলে বায়ু প্রবাহিত হচ্ছে, প্রবাহ পথের সঙ্গে কিভাবে গড়ে উঠবে, আড়াআড়ি ভাবে গড়ে উঠবে। কিন্তু শুধু আড়াআড়ি ভাবে গড়ে উঠবে না, তার আড়াআড়ি ভাবে যে বালিয়াড়িটা গড়ে উঠলো তার দেখতে কেমন হবে, অর্ধচন্দ্রাকৃতির। এখানে চিত্র আমরা দেখতে পাচ্ছি অর্ধচন্দ্রাকৃতির হবে, এরকম অর্ধচন্দ্রাকৃতির আড়াআড়ি ভাবে গড়ে ওঠা, বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িটিকে বলা হচ্ছে বারখান। বারখানের দৈর্ঘ্য প্রস্থ সাধারণত প্রায় সমান হয়ে থাকে। দৈর্ঘ্য প্রস্থ কি বলা হচ্ছে, সমান হয়ে থাকে। এবং বারখান কিন্তু খুব একটা যে বড় হয় তা কিন্তু নয়, সাধারণত ছোট আকারের হয়ে থাকে।
যেমন উচ্চতা 2 থেকে 3 মিটার বা 30 মিটার পর্যন্ত হতে পারে। প্রস্থ কত? প্রস্থ 20 থেকে 70 মিটার পর্যন্ত হয়ে থাকে। বারখানের বায়ুমুখী উত্তল ঢাল উত্তল ও মৃদু হয়। বায়ুমুখী ঢাল হচ্ছে উত্তল হয়, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই ঢালটা হচ্ছে উত্তল, এবং সেই ঢাল হচ্ছে কি মৃদু হবে, অল্প হবে। বিপরীত দিকে অবতল যে ঢালটা অপেক্ষাকৃত কি হবে, এই অবতল ঢালটা কিন্তু অপেক্ষাকৃত কি হবে, খাড়া হবে। বারখানের দুই প্রান্তে, এটা অর্ধচন্দ্রাকারে গড়ে উঠেছে, দুই প্রান্তে দুটি সিংহের মতো শিরা অবস্থান করে। এখানে একটা সিংহ অবস্থান করছে, এখানে একটা সিংহের মতো শিরা অবস্থান করছে। খাড়া ও মৃদু ঢালতল ছাড়া বারখানগুলিকে আরবে জিবার বলে। যে সমস্ত বারখানে খাড়া মৃদু ঢালতল থাকে না, প্রায় সমান থাকে। উত্তল ঢাল এবং অবতল ঢাল, বায়ুমুখী ঢাল এবং বায়ু প্রবাহের বিপরীত ঢাল প্রায় কি হবে, সমান থাকবে, অর্থাৎ খাড়া ঢাল আর মৃদু ঢাল নেই। সেই সমস্ত বারখানগুলিকে আরবে জিবার বলা হয়। আর একাধিক বারখান যদি মিলিত হয় তাহলে সে মিলিত রূপকে বলা হবে একলে। একাধিক বারখানের মিলিত রূপকে কি বলা হয়, একলে বলা হয়। পৃথিবীর সকল মরুভূমিতেই কিন্তু বারখান দেখা যায়, যদিও সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমিতে বেশি লক্ষ্য করা যায়। এবার আসে কি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। শিব একটি আরবি শব্দ যার অর্থ তলোয়ার। বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড়গুলিকে শিব বালিয়াড়ি বলে। আগেরটা তির্যক বালিয়াড়ি কি ছিল, তির্যক বালিয়াড়ির ক্ষেত্রে কি বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছিল তার সঙ্গে আড়াআড়ি ভাবে হচ্ছে বালিয়াড়িগুলো গড়ে উঠছিল। আর এখানে কি বায়ু যেভাবে প্রবাহিত হবে তার সমান্তরালে গড়ে উঠবে, অর্থাৎ বায়ু যদি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাহলে বালিয়াড়িগুলো কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত হবে, এবং বালিয়াড়িগুলো কি পরস্পরের সঙ্গে কি হবে, সমান্তরাল থাকবে, এবং অনেক দৈর্ঘ্যে কি হবে, অনেক বড় হবে। এও সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড়গুলিকে শিব বালিয়াড়ি বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বায়ু প্রবাহিত হচ্ছে এবং বায়ু প্রবাহের দুই পাশে সমান্তরাল ভাবে যে বালিয়াড়িগুলো গড়ে উঠছে, এই বালিয়াড়িগুলোকে কি বলা হচ্ছে, শিব বালিয়াড়ি। এদের আকৃতি তলোয়ারের মতো বলেই ব্যাগনল্ড এর নামকরণ করেছেন শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ির দৈর্ঘ্য কয়েক কিমি থেকে কয়েকশো কিমি হতে পারে, তাহলে খুবই বড় হয়ে থাকে যেখানে বারখান ছোট। এর উচ্চতা 100 মিটার বা তার অনেক বেশিও হয়ে থাকে। বালিয়াড়ির প্রস্থ উচ্চতার 6 গুণ বেশি হয়। উচ্চতা যা তার তুলনায় এর প্রস্থ কত গুণ বেশি হয়, 6 গুণ বেশি হয়। বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ করাতের মতো হয়ে থাকে, এবং এই ধরনের বালিয়াড়িগুলি অনেক সময় বারখান ভেঙে গিয়ে তা থেকে সৃষ্টি হতে পারে। তাহলে বারখান ভেঙে গিয়ে তা থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হতে পারে। তার মানে এখানে এই মরুভূমিগুলো কি বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়, যার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। শিব বা বালির গতিবেগের পার্থক্য ফলেও সৃষ্টি হতে পারে। শিব বালিয়াড়িগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে। আমরা চিত্রে সেটা দেখতে পাচ্ছি বালিয়াড়িগুলি কি পরস্পর সমান্তরালে অবস্থান করছে, এবং দুটি শিবের মধ্যবর্তী বা দুটি বালিয়াড়ির মধ্যবর্তী যে নিচু অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই নিচু অংশগুলোকে করিডর বলে। দুটি শিব বালিয়াড়ির মাঝখানে যে নিচু অংশগুলো এখানে দেখা যাচ্ছে চিত্রে, এই নিচু অংশগুলোকে করিডর বলা হয়, যা সাহারায় গাছি নামে পরিচিত। এগুলি যাতায়াতের পথ রূপে বা ক্যারেভান নামে রূপে ব্যবহৃত হয়। কালাহারি, বৃহৎ অস্ট্রেলিয়া, থর প্রভৃতি ছোট শিপ এবং সাহারায় বৃহৎ শিপ লক্ষ্য করা যায়। এবারে আমরা আসবো বালিয়াড়ি মূল ভাগ ছিল এবং তারপরের মূল ভাগ ছিল লোয়েস সমভূমি। আমরা লোয়েস সমভূমি সম্পর্কে আলোচনা করব। লোয়েস সমভূমি, জার্মান শব্দ লোয়েসের অর্থ স্থানচ্যুত বস্তু। লোয়েস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভন রিকাটোফেন। লোয়েস শব্দটি কে ব্যবহার করেছেন, ভন রিকাটোফেন। তাহলে আমরা লোয়েস সমভূমি কাকে বলে একবার দেখে নেব। কি বলা হচ্ছে, মরু বা মরুপ্রায় অঞ্চলের অতি সূক্ষ্ম বালিকণা বা লোয়েস কোণা। মরু ও মরুপ্রায় অঞ্চলে অতি সূক্ষ্ম বালিকণা বা লোয়েস কোণা আছে।
তা কি হচ্ছে, বায়ু দ্বারা প্রবাহিত হবে। তাহলে মরুভূমি অঞ্চলের বালিকণা বা লোয়েসকণা বায়ু দ্বারা প্রবাহিত হচ্ছে, হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে তারপরে কি হবে, অন্য কোনো একটা অঞ্চলে প্রবাহিত হবে, সেখানকার বায়ুর আর্দ্রতা বেশি বা বৃষ্টিপাত হলো, যে কোনো কারণে সেখানে কি হবে, সেটা সঞ্চিত হলো। সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করবে তাকে বলা হবে লোয়েস সমভূমি। তাহলে মরুভূমি থেকে বায়ুগুলো কি হচ্ছে, মরুভূমি থেকে বায়ু উড়ে আসছে এবং বায়ুর সঙ্গে আসে কি বালিকণা বা লোয়েসকণা। তারা পরবর্তীতে কি বিভিন্ন নিচু জায়গায় গিয়ে বায়ুর আর্দ্রতা বা বৃষ্টিপাত প্রভৃতি কারণে আর বায়ুর সঙ্গে প্রবাহিত হতে না পেরে নিচে অধক্ষিপ্ত হয় এবং নিচে এসে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করবে তাকে বলা হবে লোয়েস সমভূমি। বৈশিষ্ট্য কি, লোয়েস সমভূমির বৈশিষ্ট্য কি বলছে, বলা হচ্ছে সূক্ষ্ম বালিকণা বায়ুর সঙ্গে প্রবাহিত হওয়ার সময় আর্দ্র বায়ুর সংস্পর্শে আসলে অধক্ষিপ্ত হয়ে সমভূমি গঠন করে, যা লোয়েস সমভূমি নামে পরিচিত। এখানে গোবি মরুভূমির একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে উহাংহো নদী অববাহিকার দিকে, এবং প্রবাহিত হওয়ার সময় ওই বায়ুর সঙ্গে যে সূক্ষ্ম বালিকণাগুলো ছিল অপেক্ষাকৃত সমুদ্রের দিকে এগিয়ে আসার সময়, হুয়াংহো নদী অববাহিকার দিকে আসার সময় বায়ুর আর্দ্রতা যখন বেড়ে গেছে, বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে গেছে, তখন ওই বায়ুর সঙ্গে থাকা সূক্ষ্ম বালিকণা নিচে অধক্ষিপ্ত হয়েছে এবং নিম্নভূমিতে ক্রমশ সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গঠন করেছে। বিশাল অঞ্চল জুড়ে গড়ে ওঠা এই সমভূমি কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত গভীর হতে পারে এবং এই অঞ্চলের প্রবেশতা যথেষ্ট বেশি হয় এবং লোয়েস সমভূমি অঞ্চলের উর্বরতাও কি হবে, যথেষ্ট বেশি হবে। সূক্ষ্ম বালিকণার সঞ্চয়ের ফলে সৃষ্টি হলেও এখানে কিন্তু স্তর দেখা যায় না। বিভিন্ন স্তর অনেক সময় তৈরি হতে থাকে পাললিক শিলার ক্ষেত্রে, কিন্তু লোয়েস সমভূমির ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্তর লক্ষ্য করা যায় না। উদাহরণ আমি পূর্বেই বললাম, মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে সূক্ষ্ম বালিকণা উড়ে যায় চীনের হুয়াংহো নদী উপত্যকায় এবং সেখানকার বায়ুর আর্দ্রতা বেশি হওয়ার কারণে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে সেই সমস্ত বালিগুলো নিচে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। তাহলে আজকে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।